মাত্র 18 বছর বয়সে যে ছেলে এরকম কথা বলতে পারে, তাকে কি আধ্যাত্মিক পুরুষ বলে মানতে অস্বীকার করার কোনো জায়গা থাকতে পারে? এমনকি বলেন, শ্রীকৃষ্ণ দাপর যুগে যা করেছেন তা সুভাষের কাছে কিচ্ছু নয়। তিনি স্বয়ং মা চণ্ডী। প্রভু জগবন্ধু একই কথা, তারও একই কথা। তিনি বলেছেন যে সুভাষ স্বয়ং মা চণ্ডী। তিনি স্বয়ং কলিযুগে কল্কি অবতার হিসাবে অবতরণ করবেন। দালাই লামাকে তিব্বত থেকে ভারতে আনার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান ছিল, এবং সেটা কিন্তু সুভাষ বসু হিসাবে নয়, দালাই লামা তার সঙ্গী সাথীদের নিয়ে ভারতের দিকে এগোতে থাকলেন। অলৌকিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে দালাই লামা যখন ভারতের দিকে আসছিলেন হেঁটে হেঁটে, তখন তাকে খোঁজার জন্য চীন সরকার সবসময় করতো ওটা, ওই হেলিকপ্টার দিয়ে তার ওয়াচ করতো। যাকে নিয়ে সারা ভারতবর্ষ আজ প্রায় 100 বছরের কাছাকাছি তোলপাড়, যার অস্তিত্বের বিভিন্ন প্রশ্নের মীমাংসা আজকের এই তারিখ পর্যন্ত অমীমাংসিতই থেকে গেছে, যাকে এক বাক্যে সবাই নেতাজি বলে এক ডাকে চেনেন। নেতাজি সম্পর্কে তার অন্তর্ধানের বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আমি গৌরচন্দ্রিকা করছি না, কারণ এই ব্যাপারে নিয়ে যথেষ্ট পরিমাণে তথ্য আপনারা অনেকেই জানেন বিভিন্ন বইপত্রের মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সুবাদে। কিন্তু সাধক অলৌকিক রহস্য তার এই প্রায় 3 বছরের লম্বা জার্নিতে আজ পর্যন্ত যার আধ্যাত্মিক জীবন নিয়ে একটি এপিসোডও গড়ে উঠতে পারেনি। আজ আমাদের সেই প্রচেষ্টা কতটুকু সার্থক হবে কেউ তা জানি না। সেই কারণে আমি পশ্চিমবঙ্গের একজন অন্যতম নেতাজি গবেষক, নেতাজি অনুরাগী মাননীয় শ্রী প্রবীর চক্রবর্তীর শরণাপন্ন হয়েছিলাম। আমি প্রবীরবাবুকে অনুরোধ করেছিলাম, নেতাজির রাজনৈতিক জীবন নিয়ে তো অনেক কথা আমরা শুনলাম, তার থাকা তার না থাকা ইত্যাদি বিষয় নিয়ে বিতর্কের কোনো শেষ নেই, হয়তো কোনোদিন হবেও না, কিন্তু তার আধ্যাত্মিক জীবন নিয়ে কতটুকু আমরা জানি। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোডে আপনাদের সামনে মাননীয় শ্রী প্রবীর চক্রবর্তী বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন অজানা মূল্যবান রোমহর্ষক তথ্য তুলে এনেছেন নেতাজির আধ্যাত্মিক জীবন নিয়ে, এবং যে আধ্যাত্মিকতার মধ্যে শৈলমারী নেতাজি, গুমনামী বাবা, ভগবানজি ইত্যাদি প্রসঙ্গগুলো তো অনিবার্যভাবেই আসবে। এসে পড়তে পারে বেশ কিছু রাজনৈতিক প্রসঙ্গ, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে আমাদের প্রিয়, সর্বজনপ্রিয় মহান এই মানুষটির প্রতি, যার আধ্যাত্মিক জীবন প্রায় আড়ালেই থেকে গেছে, অন্ধকারেই থেকে গেছে দশকের পর দশক ধরে। মাননীয় প্রবীরবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নেতাজি সম্পর্কে, তার আধ্যাত্মিক জীবন নিয়ে যে বিষয়টা আমাদের কাছে প্রায় অজানাই বলা যায়, সেই সম্পর্কে আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছেন। আমি আপনাকে অনুরোধ করেছিলাম সেই সম্পর্কে আপনার মূল্যবান কথা, যেগুলো আমরা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি, যদি পরিবেশন করেন। ধন্যবাদ চন্দনবাবু। আপনার এই আন্তরিক প্রচেষ্টা অভিনন্দনযোগ্য। আপনি যেই সাহসটা দেখিয়েছেন, এই সাহসটার জন্যই আপনি নেতাজি অনুরাগী যারা আছেন এই বঙ্গে, তাদের কাছে আপনি একটি অনুপ্রেরণার হয়ে থাকবেন, কেননা এই সাহস কেউ দেখাতে পারেনি। জয় হিন্দ। সাধক অলৌকিক রহস্য সমস্ত দর্শকদের আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। প্রথমেই একটি ডিসক্লেইমার আমি দিয়ে রাখি। আপনারা সবাই জানেন যে নেতাজির সম্বন্ধে নানা মত, নানা রকম বক্তব্য, মানে উল্টো দিকের, কেউ বলছে এটা হ্যাঁ, কেউ বলছে ওটা না, উল্টো দিকের নানা রকম মন্তব্য আছে। কিন্তু চন্দনবাবুর একান্ত অনুরোধে আজকে আমি এসছি। তার এই যে উদ্যোগ, এটা আমি সম্মান করি। সম্মান জানিয়েই আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আলোচনা করতে চাইছি। সেই জন্য আমি যা কিছু বলবো ডিসক্লেমার দিয়ে রাখলাম, সব দায়িত্ব আমার। চন্দনবাবু ব্যক্তিগতভাবে বা সাধক অলৌকিক রহস্য চ্যানেল দায়ী থাকবে না, আমি স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই। এবং দু একটি ছাড়া
যেগুলো আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে, সেগুলোর তথ্য প্রমাণ আমার কাছে নেই, কিন্তু ঘটনাগুলো আমার কাছে নানা রকম সোর্সে এসেছিলো, হয়তো কোথাও আমি দেখেওছি সেই খবর, সেই লেখা হয়তো দেখেছি, কিন্তু এত রকমের বই আমি পড়েছি। বাই দা বাই একটা কথা বলে রাখি, আমাকে যে চন্দনবাবু গবেষক বললেন, গবেষক অনেক 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 উঁচু দরের ব্যাপার, আমি গবেষক নই। আমি নেতাজি সম্পর্কে আগ্রহী, তার অনুগামী এবং একান্ত ভক্ত বলতে পারেন। সেই জন্য তার কথা জানতে চেয়েছি, তার কথা বুঝতে চেয়েছি, তাকে ফলো করতে চেয়েছি। সবচেয়ে বড় কথা, তিনি কি জীবনযাপন করতেন, কি তার মোটো, কি তার উদ্দেশ্য, সেইগুলো আমি জানতে চেয়েছি। সেই জন্য অনেক রকম বই ঘেটে ঘুটে যা কিছু পেয়েছি, তার মধ্যে অনেক কথা হয়তো দেখেছিলাম, কিন্তু কোথায় দেখেছিলাম অত খেয়াল নেই। সেখান থেকে এক একটা কথা হয়তো আমি বলতে পারি, বাকি সবই কিন্তু আমার প্রায় তথ্য প্রমাণ আমার সামনে আছে। সবচেয়ে প্রথমেই যেটা বলবো, কেন নেতাজি সম্বন্ধে আমরা জানতে পারি না, সব কিছু জানতে পারি না, কেন তিনি সামনে আসছেন না, কেন তিনি সামনে আসেন না, কেন তাকে সাংবাদিকেরা গুমনামি বাবা বলে ডাকে, গুমনামি, তার নাম নেই, পরিচয় নেই। আসল কথা হলো, আমরা বাড়ির ছেলে হারিয়ে গেলে থানায় যে এফআইআর করি, কিন্তু ভারত মাতার সর্বশ্রেষ্ঠ সন্তান যে হারিয়ে গেছে, তার জন্য সেরকম খোঁজাখুঁজির কারো কোনো উদ্যোগ নেই। সেটা হচ্ছে সবচেয়ে, নেতাজি সম্পর্কে সবচেয়ে দুঃখের কথা এটাই। তিনি যে যুদ্ধ অপরাধী, এটা ক্রিমিনাল, সরকারের চোখে তিনি ক্রিমিনাল। ভারত সরকারের ক্ষেত্রে তিনি মৃত মানুষ। ভারত সরকারের চোখে যে প্লেন অ্যাক্সিডেন্ট 1945-এর 18ই আগস্ট হয়নি, তাতেই তার মৃত্যু হয়েছে বলে ভারত সরকারের ডকুমেন্ট আছে। সেই জন্য তিনি যে ওয়ার ক্রিমিনাল, যুদ্ধাপরাধী, তার প্রমাণ কি? তার আদর্শ প্রমাণ হচ্ছে নেতাজি ফোরাম বলে দিল্লির একটি সংস্থার একজন কর্তা, মানে কর্মকর্তা, এয়ার মার্শাল সুরেন্দ্র গোয়েল রাষ্ট্রসংঘের কোফি আন্নানকে, সেক্রেটারি জেনারেল, তাকে একটি চিঠি লিখে নেতাজিকে যে যুদ্ধ অপরাধী বলা হয়েছে, রাষ্ট্রসংঘের যে ডকুমেন্ট আছে সেখান থেকে সেটাকে ইরেজ করে তাকে এইসব মুক্তি দেওয়া হোক, এবং তিনি যা কিছু কাজ করেছেন সেটা দেশের স্বাধীনতা অর্জনের জন্য, সেই জন্য তাকে এইভাবে যুদ্ধ অপরাধী বলা নয় বলে একটি চিঠি লেখেন। সেই চিঠির উত্তর দেন ইউএনের সেক্রেটারি জেনারেলের যে এক্সিকিউটিভ অফিসার তখন ছিলেন ভারতেরই একজন শশী থারুর। শশী থারুর সেই চিঠির উত্তর দেন 1997 সালের মার্চ মাসে, সম্ভবত তারিখটা এক, তবে মার্চ 1997 সালে শশী থারুর একটি চিঠি দিয়ে সেই সুরেন্দ্র গোয়েলের লেখা যে চিঠি, তার উত্তরে বলেন যে যা লেখা আছে আমাদের ডকুমেন্টে, সেগুলোকে মুছে ফেলার, ইরেজ করে দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। যা লেখা আছে সেই লেখাটা থাকবেই, কিন্তু তিনি যে দেশের জন্য কাজ করেছিলেন এবং তিনি যে মহান দেশপ্রেমিক ছিলেন, সেইটার প্রতি সম্মান জানিয়ে আমরা ভবিষ্যতে কোনো দিন তাকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করব না। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা তো এই দাঁড়ালো যে তিনি যুদ্ধাপরাধী, সেই লেখাটা থেকেই যাবে, এবং সেখানে যে লেখা আছে যে তাকে দেখতে পেলেই তার উপযুক্ত বিচার হবে, সেই কথা তো থেকেই আছে, এবং এইটার মেয়াদ বাড়তে বাড়তে অনির্দিষ্টকাল হয়ে গেছে। মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা এত ভয় খায় যে সেইটা মেয়াদ বাড়িয়ে দিয়েছে অনির্দিষ্টকাল, মানে 1000 বছর, 1500, 5000 বছর হয়ে গেল, এই নির্দেশটা তারা কেটে দেবে না, ইরেজ করে দেবে না, মুছে দেবে না। এবারে আসি তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে। নেতাজির প্রকৃত পরিচয় কি? শ্রী অম্লান কুসুম ঘোষের একটি ছবি হয়েছিল, সিনেমা হয়েছিল, সন্ন্যাসী দেশনায়ক। নেতাজিকে যদি উপযুক্ত কোনো উপাধি দিতে হয়, এটি হচ্ছে আদর্শ উপাধি। কেন? তিনি প্রাথমিকভাবে সন্ন্যাসী। তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক
মনোভাবাপন্ন। সেই জন্য সন্ন্যাসী কথাটা সর্বাগ্রে আসে তার সম্বন্ধে, এবং তারপরে তিনি দেশপ্রেমিক। ডক্টর পবিত্র মোহন রায়, যিনি আইএনএর সিক্রেট এজেন্সির চিফ ছিলেন, সিক্রেট এজেন্সি যেটা আইএনএর সিক্রেট এজেন্সির চিফ ছিলেন ডক্টর পবিত্র মোহন রায়, তার নেতাজির প্রতিশ্রুতি বলে একটি বই আছে। সেই বইয়ে নেতাজির কথা ছিল, আমি রাজনীতিক নই, আমি রাজনীতিক নই, তোমরা যা দেখছো এ তো আমার মায়ের আরাধনা মাত্র। আমার কাছে আমার গর্ভধারিণী মা, আমার দেশমাতৃকা মা, আমার মা কালী সবই সমান, সবই এক। আমি যা করি তাদেরই জন্যই। এই তার মনোভাব। তিনি দেশমাতৃকা, নিজের মা আর মা কালী তিনজনই এক, এবং সেই জন্য তাকে শৃঙ্খল মুক্ত করাই তার একমাত্র কাজ। যা কিছু করেছেন মা কালীর আরাধনা করেই করেছেন। এমনকি তারিখটা ঠিক নেই, 16, 17, 18 জানুয়ারি 1941 সালে তিনি যে মহানিষ্ক্রমণ করেন, তার দাদা সুরেশচন্দ্র বসুর ভাষ্য অনুযায়ী তার বড় মেয়ে, সুরেশচন্দ্র বসুর বড় মেয়েকে নেতাজি রাত 12টার সময় সেদিনকে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মায়ের আশীর্বাদী ফুল আনতে পাঠান। সেই আশীর্বাদী ফুল মাথায় নিয়ে তিনি দেশ ছাড়েন। এই হলো তার আধ্যাত্মিক জীবনের একটা অংশ। নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাত্র 18 বছর বয়সে তার বন্ধু হেমন্ত কুমার সরকারকে 1915 খ্রিস্টাব্দে একটি চিঠি লিখেছিলেন। আমি এটা বুঝে গেছি যে আমার জীবনের একটা ডেফিনিট মিশন আছে, আর তার জন্যই আমার শরীর ধারণ। অ্যান্ড আই অ্যাম নট ড্রিফট ইন দ্য কারেন্ট অফ পপুলার ওপিনিয়ন। যদি জগতের ব্যবহারে আমার অ্যাটিটিউডে পরিবর্তন, অর্থাৎ দুঃখ, নৈরাশ্য প্রভৃতি আসে, তাহলে বুঝব যে আমার দুর্বলতা। কিন্তু যেরকম আকাশের দিকে যার লক্ষ্য, সম্মুখে যার পর্বত, আসছে কি কূপ, তার যেমন জ্ঞান থাকে না, সেরকম যার একমাত্র লক্ষ্য মিশনের দিকে, আদর্শের দিকে, তার ওসবে মোটেই ভ্রুক্ষেপ নেই। যাক, আমি এখন বেশ বুঝিতেছি যে মানুষ হইতে গেলে 3টি জিনিস চাই: এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, প্রফিট অফ দ্য ফিউচার। এক কথায় বলতে গেলে বলতে হয় যে সুভাষচন্দ্রের মানসিকতার প্রতিফলন আমরা দেখলাম যে 31 আগস্ট 1915 খ্রিস্টাব্দের লেখা তার এই চিঠিতে। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস জানার সবিশেষ আগ্রহ এবং তার থেকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার যে অদম্য ইচ্ছা, সেটা তার 18 বছর বয়সে প্রস্ফুটিত হয়েছিল। সে সময় তিনি বলেছিলেন যে আই মাস্ট বি দ্য প্রফেট অফ দ্য ফিউচার। আগামী দিনে আমি অবশ্যই হব ভবিষ্যৎ প্রবক্তা বা যুগাবতার। মাত্র 18 বছর বয়সে যে ছেলে এরকম কথা বলতে পারে, তাকে কি আধ্যাত্মিক পুরুষ বলে মানতে অস্বীকার করার কোনো জায়গা থাকতে পারে? তিনি আদ্যপ্রান্ত একজন আধ্যাত্মিক পুরুষ। তিনি মাতৃবন্দনা করে গেছেন, মায়ের সেবা করে গেছেন। দেশ ও মাতৃকাকে তিনি নিজের মায়ের সমান ভালোবাসেন। শুধু ভালোবাসা নয়, তার জন্য জীবনের সব কিছু ত্যাগ করে গেছেন। আজকাল বাড়িতে যদি একটা ছেলে কেউ আইএস হয়, তাকে আমরা সোনার ছেলে বলি, আদর করে রাখি। অথচ সেই সময় ইংরেজ জমানায় তিনি আইসিএস পরীক্ষাতে 4th হয়েছিলেন, তারপরেও তিনি সেই পদ গ্রহণ করেননি। তিনি মাতৃ সাধনার উদ্দেশ্যেতেই এই পরীক্ষাটা দিয়েছিলেন বলে জানা যায়। কারণ আইসিএস পড়তে গেলে ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেশন, স্টাইল অফ অ্যাডমিনিস্ট্রেশনটা জানা যায়। তার আইসিএস পড়ার মূল লক্ষ্য কিন্তু সেটাই ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনটা কী করে ব্রিটিশ চালায়, কী তাদের কর্ম পদ্ধতি, সেইগুলো জানার জন্যই তিনি আইসিএসটা পড়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, 4th হয়েছিলেন। আজকালকার দিনে কেউ এটা চিন্তা করতে পারে যে একটা আইএস পরীক্ষাতে কেউ 4th হয়ে সে চাকরি করবে না? কিন্তু তার কাছে আইসিএস হওয়া, জমিদারি করা, এইগুলো কোনো ব্যাপার ছিল না। তাদের বিরাট অবস্থা ছিল, তাদের অবস্থা যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার ছিল। তারা
কোনো কাজ না করে সারা জীবন কাটিয়ে দিতে পারতেন। আপনারা চিন্তা করে দেখুন যে মানসিক দৃঢ়তা কতটা থাকলে এত ঐতিহ্য, এত কিছু সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি চলে যান। কলকাতার নিমতলার সাধু। কলকাতার নিমতলার সাধু এই লেখাটি আমি পেয়েছি দ্বারকানাথ ভট্টাচার্যের লেখা। হৈরা খান বাবাজিকে যেমন দেখেছি বলে একটা যে বই আছে, সেই বইতে এই কথাটা পাওয়া গেছে যে নিমতলার দাদু মাঝে মাঝে বলেন, তোদের সাধনা করতে হবে না, একটু করলেই হবে, তোরা তোরা পূর্ণ হয়ে জন্মেছিস। তোদের সুভাষচন্দ্র বোস আসবেন, তিনি অচ্যুত নারায়ণ, তিনি পরম বোমকে নিয়ন্ত্রণ করেন। সমস্ত পৃথিবী তার সাধনায় সিদ্ধ হয়েছে। এই রকম মহাপুরুষ কোনো যুগে আসেনি। এমনকি বলেন শ্রীকৃষ্ণ দাপর যুগে যা করেছেন তা সুভাষের কাছে কিচ্ছু নয়। তিনি স্বয়ং মা চণ্ডী। এই রকম দিনের পর দিন শ্রোতা হিসাবে আমরা বসে থাকি আর দাদুর অনর্গল কথা বলে যান। এত বড় সার্টিফিকেট। প্রভু জগবন্ধু একই কথা, তারও একই কথা। প্রভু জগবন্ধু তিনি বলেছেন যে সুভাষ স্বয়ং মা চণ্ডী, তিনি স্বয়ং কলিযুগে কল্কি অবতার হিসাবে অবতরণ করবেন। এইবারে আসি দালাই লামার ব্যাপারে। আপনারা সবাই জানেন যে দালাই লামা তিব্বতের বিখ্যাত ধর্মগুরু এবং তিনি এখন ভারতে আছেন। ধর্মশালাতে তার আশ্রম বানিয়ে সেখানেই তিনি থাকেন। 1959 সালের মার্চ মাস নাগাদ চীন সরকার, তখন তিব্বতটা চীনের কাছে ছিল, চীন তিব্বতকে দখল করবে এবং দালাই লামাই ছিল তাদের সবচেয়ে বড় অবস্ট্রাকশন। সেই দালাই লামাকে তাদের ধরতে হবে, এরকম একটা অভিযান চীন সরকার আরম্ভ করে। সেই সময় মিস্টার ওরাকেল, জেনারেল ডেথ, জেনারেল শিবা, এই সমস্ত নাম নিয়ে একজন তাকে উপদেশ দিতে আরম্ভ করেন। দালাই লামার যেটা নিজের আত্মজীবনী, সেখানেও এই প্রসঙ্গটি আছে, কিন্তু সেখানে খুব একটা বেশি কিছু খোলাখুলি উনি লিখতে পারেননি। বুঝতেই পারছেন রাজনৈতিক অনেক রকম বাধ্যবাধকতা থাকে। তার ফ্রিডম ইন এক্সাইল বলে বইটি তিনি লিখেছিলেন, সেখানে তিনি সেরকমভাবে কোনো কথা বলতে পারেননি। পরে লাওয়েল থমাস জুনিয়র, একজন মার্কিন সাংবাদিক, তিনি বলেন যে জেনারেল ডেথ কে হতে পারেন? তিনি অবশ্যই চীনের ব্যক্তি নন বা জাপানেরও কেউ তিনি নন। তিনি এমনই একজন ব্যক্তি যার পরিচয় গোপন রাখা প্রয়োজন। তিনি একজন আন্তর্জাতিক যুদ্ধাপরাধী হলে তার নাম ওই সাংবাদিক গোপন করবেন। যদি তিনি ভারতীয় হন আর ভারতেরই একজন যুদ্ধাপরাধী, তিনি হলেন নেতাজি। তার মানে দালাই লামাকে তিব্বত থেকে ভারতে আনার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান ছিল, এবং সেটা কিন্তু সুভাষ বসু হিসাবে নয়, সেটা উনি ওরাকেল নাম দিয়ে করেছেন কাজ। জেনারেল ডেথ, জেনারেল শিবা, এই সমস্ত নাম দিয়ে তিনি কাজটা করেছিলেন। এই ঘটনা আমার এখানে কত লিখিত প্রমাণ নেই, কিন্তু যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে, এটা অন্য কোনো জায়গায় আমি লেখাই সেটা ছিল, সে কোন জায়গায় লেখা ছিল অতটা এই মুহূর্তে আমার কাছে ঠিক নেই, কিন্তু ঘটনাটা সত্যি। সেটা হচ্ছে আগের দিন যখন দালাই লামা বলছেন আমি কি যাব, আমি কি যাব, আমি কি যাব, তখন ওরাকেল বলছেন হ্যাঁ তুমি যাবে, যাবে, যাবে। তার পরের দিন যখনই বলছেন এই কি আমি যাব, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও, বেরিয়ে যাও, গো গো গো, বলার সঙ্গে সঙ্গেই দালাই লামা তার সঙ্গী সাথীদের নিয়ে ভারতের দিকে এগোতে থাকলেন। অলৌকিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে দালাই লামা যখন ভারতের দিকে আসছিলেন হেঁটে হেঁটে, তখন তাকে খোঁজার জন্য চীন সরকার সবসময় করতো ওটা, ওই হেলিকপ্টার দিয়ে তার ওয়াচ করতো যে কি হচ্ছে না হচ্ছে, কে কে কোথায় যাচ্ছে না, পালাচ্ছে কি না পালাচ্ছে, সেটা হেলিকপ্টার দিয়ে তারা ওয়াচ করতো। কিন্তু দালাই লামা যখন পালাচ্ছিলেন তখন ওই জায়গাটা হেলিকপ্টার আর যাওয়ার মাঝখানে মেঘের স্তর এমন হয়ে গিয়েছিল, হেলিকপ্টার কিছু দেখতে পারেনি। তিনি নিশ্চিন্তে নির্ভাবনায় তিনি ভারতে প্রবেশ করেন। নেতাজির অলৌকিক শক্তির এটা একটা বিরাট বড়, বিশাল বড় অবদান। এবং এ কথাও শোনা যায় যে নেতাজিকে যখন প্রশ্ন করা হয় আপনি কবে ফিরে আসবেন, তুমি কবে ফিরে আসবে, তখন একটা বলে আগে
দালাই লামাকে চীনে ফেরত তো পাঠাই, এবং সেই পরিকল্পনা কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে ভারত সরকার, চীন সরকার কিন্তু অনেকটা এখন সামনাসামনি এসে গেছে, নিজের মধ্যে একটুখানি আন্তরিকতাটা বেড়েছে। সুতরাং অদূর ভবিষ্যতে কি হবে না হবে কিচ্ছু বলা যায় না। আধ্যাত্মিকতা সম্বন্ধে বলতে গেলেই ধর্ম এসে যায়, যদিও আধ্যাত্মিকতা এবং ধর্ম দুটো কিন্তু আলাদা জিনিস। একটা সোজা কথা বলি, ধর্ম মানুষকে বিভাজিত করে, আধ্যাত্মিকতা মানুষকে ইউনাইটেড করে। আপনি যখন আধ্যাত্মিক পথে থাকবেন তখন আপনি নিজেকে আত্মা, মানে নিজেকে সোল ভাববেন, এবং সোলের কোনো জাত হয় না, সোলের কোনো ধর্ম হয় না, সোলের অন্য কোনো রকম পরিচয় হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শ সেকুলার ছিল। আদর্শ সেকুলার যদি হতে হয় তাহলে বলতে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আজাদ হিন্দের যারা সৈন্য সামন্ত ছিলেন, এখনকার ভারত সরকার হলে কি করতো না, মুসলিমদের জন্য একটা রান্নাঘর করে দিল, হিন্দুদের জন্য একটা রান্নাঘর করে দিল, অমুকদের জন্য তমুকদের, সবার জন্য আলাদা রান্নাঘর। নেতাজি কিন্তু সেটা ছিল না। আজাদ হিন্দের একটাই রান্নাঘর ছিল, যা কিছু রান্না হবে সেই একই রান্না খেতে হবে। শুধুমাত্র পার্থক্য কোথায় ছিল, রোজা যখন হবে তখন যারা মুসলিম তাদের জন্য, রোজা যখন ভাঙবে তাদের জন্য ইফতারের জন্য আলাদা বন্দোবস্ত থাকবে। আর যে সমস্ত হিন্দুরা একাদশী বা পূর্ণিমা বা অমাবস্যা এই সমস্ত করতো, অন্যরকম নানা রকম আচার বিচার যেগুলো আছে তারা করতো, তাদের জন্য আলাদা ব্যবস্থা। জেনারেলি সবার জন্য কিন্তু একই রান্নাঘরে খাওয়া হতো। নেতাজির চোখে তাদের সবার পরিচয় ছিল সে ভারতীয়, প্রথমে ভারতীয়, তারপর সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যাই হোক। সিঙ্গাপুরের একটি মন্দিরে তাকে আমন্ত্রণ জানানো হয়, বলা হয় যে আপনি আসুন, আপনাদেরকে আমরা কিছু দান দেব। নেতাজি বললেন ঠিক আছে, আমরা আসবো, সবাই মিলে আসবো, এসে আপনি তো আইএনএকে দিচ্ছেন তো দানটা? বলে হ্যাঁ আইএনএকে দিচ্ছি, তবে হ্যাঁ শুনুন, আপনার মধ্যে যারা হিন্দু তারা আসবেন, যারা মুসলমান বা অন্য ধর্মাবলম্বী আসবে না। নেতাজি বেঁকে বসলেন, বলে না সেটা সম্ভব না। তখন মন্দির কর্তৃপক্ষ তাকে বলল, আপনি তো নিজে হিন্দু, আপনার অসুবিধা কিসে? নেতাজি বললেন, খুব দারুণ কথা, সুভাষ বোস হিন্দু হতে পারে, নেতাজি হিন্দু নয়। এরকম কথা আজকালকার দিনে কোন রাজনৈতিক নেতা আপনাকে বলবে বলুন তো, যার জন্য উনি নিজেই একদম প্রথম জীবনেই তার কথা, আমি রাজনৈতিক নেতা নই, যা করছি মায়ের আরাধনা করছি। সুতরাং নেতাজি হিসাবে তিনি যা করেছেন সেটা সেইভাবেই করেছেন। উনি ধর্মনিরপেক্ষতার চূড়ান্ত নিদর্শন যদি কাউকে ধরতে হয় তাহলে তিনি সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং তার সেই মানসিক দৃঢ়তা ছিল। আমি একটা লেখা এই প্রসঙ্গে পড়ি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম বা অন্য কোনো ধর্মই আর আমার ধর্ম নয়। আমার ধর্ম হইল সেই ধর্ম, যে ধর্ম অন্য সকল মহান ধর্মের মূল সত্য ও তত্ত্ব উপলব্ধি করিয়া আমাকে সকল ধর্মের সহিত সার্বজনীন ভ্রাতৃত্বের একাত্মবোধে সংযুক্ত করে, কিন্তু তা বিশ্বাস ও অমূলক সমন্বয় সাধনকারী রূপে নয়, পরন্তু সংখ্যাধিক্যের মধ্যে একত্ব, যত অনুশীলনের মধ্যে এক ব্যক্তি বিশেষ রয়েছেন, যত জাতি রয়েছে, পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে যত বৈসাদৃশ্য রয়েছে, তত ধর্মের মধ্যে সমন্বয় সাধন করে। নেতাজি যে সম্পূর্ণভাবে একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন তার একটা বড় প্রমাণ হচ্ছে, তাকে একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি তো সারা পৃথিবী সারা ঘুরেছেন, অনেক জায়গা ঘুরেছেন, অনেক কিছু দেখেছেন, বেস্ট সিনিক বিউটি আপনার কাছে কি লাগে? তিনি যে উত্তরটা দিয়েছিলেন অত্যন্ত সুন্দর উত্তর, আমরা চিন্তা করতে পারি না যে সাধারণ মানুষের কাছ থেকে এরকম উত্তর পাওয়া যেতে পারে না। তিনি বলেছিলেন, সূর্য যখন অস্ত যায়, দিন যখন শেষ হয়, সেই গোধূলি বেলার সময় ভারতের মায়েরা যখন তুলসী তলায় প্রদীপ জ্বালায়, সেই সিনটাই আমার কাছে বেস্ট সিনিক বিউটি। এই ছিল তার মানসিকতা। একটা মানুষ
তার মধ্যে সবসময় কীরকম আধ্যাত্মিক চিন্তাধারা একবার চিন্তা করে দেখুন। যে সিনিক বিউটির কথা যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন কিন্তু সে কাশ্মীরের বিউটি, অমুক লেক, ডাল লেক, অমুক লেক, তমুক লেক, এই সমস্ত মাথায় তার নেই, কিন্তু তার সারা পৃথিবী ঘোরা, অনেক বহু জায়গায় বহু জিনিস তিনি দেখেছেন, কিন্তু তার মাথায় চলে এলো কি ওই তুলসীতলা, সন্ধ্যাবেলায় তুলসীতলায় মায়েরা যখন দীপদান করেন, সেই দৃশ্যটা বেস্ট সিনিক বিউটি, ভারতের চিরাচরিত ছবি। ভারতের চিরাচরিত ছবি। এবং এটা ভারতের যারা সনাতন ধর্মাবলম্বী তাদের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জাতির মধ্যেই এটা আছে, সবার মধ্যেই এটা আছে। এটা খালি বাঙালি বলে নয়, বাঙালি, আমি তো অনেক জায়গায় ঘুরেছি, মোটামুটি ভারতের সব জায়গাতে কিন্তু এই প্রথাটা অন্তত আছে, বিশেষ করে সাউথে। দক্ষিণ ভারতে আমি ঘুরে দেখেছি প্রত্যেকটি বাড়িতে সকালে অঙ্গনে আলপনা দেয়, আর ওই যে সন্ধ্যাবেলায় তুলসীতলায় দীপদান। দ্য বেস্ট সিনিক বিউটি। শ্যামাচরণ লাহিড়ী তিনি বলতেন, ঈশ্বরের কথা অমৃত সমান। শ্বাসে শ্বাসে কাজ করতে করতে যখন মায়ের উপর স্থিত হয় তখন কিছু ভালো লাগে না। প্রথম দিকে মূলাধার থেকে মাথা পর্যন্ত একটু টান ভাব থাকে, সেও চলে যায়। সবসময় কে যেন একজন মাথার পেছন দিকে হাত দিয়ে রেখেছেন। সঙ্গে চলে ওঙ্কারের গুঞ্জন ধ্বনি। হয় ধ্যান করো, না হয় কাজ করো। তখন কর্ম কর্তব্য হয়ে দাঁড়ায়। একটু চুপ করে বসলেই ভেতর থেকে তাগিদ, কাজ করো, সৃষ্টি করো। মাঝে মাঝে আলো ও ছায়ার খেলা চলে। এখন হুকুম কল্কি অবতার সম্বন্ধে কিছু লেখা। কি লিখব? দেশলাইয়ের জ্বলন্ত কাঠে কি সূর্যের মাপ করতে পারে? পারে না, আমিও পারি না। কল্কি অবতার আসছেন, সকলেই জানেন, না জানলেও আজ না হোক কাল জানবেন। 1982 সাল, 20 বছরের কর্মসমাপ্তি। 1985-র মধ্যে সব কিছু সম্পূর্ণ করতে হবে। তারপর কর্ণধার আনুমানিক 20 বছর থাকবেন। কালের গতিকে সত্যযুগের দিকে ঠেলে দিয়ে মুক্ত, সম্পূর্ণ মুক্ত। স্বামী বিবেকানন্দ জানতেন তাকে এতদিন বেঁচে থাকতে হতো। সেই জন্য ঠাকুর রামকৃষ্ণের কাছে আকুল প্রার্থনা, আমি আর থাকতে পারছি না। 39 বছর বয়স চলে গেল। ঠাকুরের নির্দেশে স্বামীজি কালিকা শক্তির ধারক ও বাহক 5-6 বছরের একটি বালকের মধ্যে প্রবেশ করেছিলেন। যদি না হতো, স্বামীজিকে আজ বেল্ট পরতে হতো। সন্ন্যাসী সৈনিক হয়ে মায়ের নির্দেশে কাজ করতে হতো। বৃদ্ধের দেহের ভারে নুয়ে পড়তেন। উনি সবই জানতেন, সেই জন্য নমস্তস্যই করে চলেন। পড়ল ভার বালকের উপর। সেই বালক যুবক ধীরে ধীরে তৈরি হলো যুবক ঘাত প্রতিঘাতে। দেশের হিংস্র জন্তুদের পাল্লায় উত্তক্ত হয়ে মাতৃভূমি ছেড়ে চলে গেলেন। পরিণত বয়সে দেশ জোড়ার নাম হলো, কিন্তু তিনি জানলেন যারা তাকে চায় তারা অন্তরে পুজো করে, আর বাইরের মুখোশধারী লোকেরা প্রলোভনে লালায়িত হয়ে চরিত্র হরণ করতে লাগলেন। অবতার নির্লিপ্ত। এ তার ব্যক্তিগত কাজ নয়, মায়ের কাজ, দেশমাতার কাজ। উত্তেজিত বিক্ষিপ্ত হওয়ার বাইরে তিনি। দেশি বিদেশি ধুরন্ধর চক্রান্ত শুরু হলো। হনন করো ওই মহাপুরুষকে, শেষ করে দাও ওর চরিত্র গর্বকে। তাদের মতলব হলো বাঘকে খোঁচাও, ওর চরিত্র হরণের খোঁচা দাও, বাঘ বেরিয়ে আসবে। ধৈর্যের সীমা ছাড়িয়েছে, তবুও তিনি নির্বিকার, কারণ তার অসমাপ্ত কাজ তাকে সমাপ্ত করতেই হবে। নির্বোধ লোকেরা মুখ চাওয়াচাই করছে, প্রতিবাদ আসুক প্রতিবাদ, তবু আসল লোক নিরুত্তর। চক্রান্তকারীরা হেরে গেল। সাব্যস্ত হলো এই বাঘ নিশ্চয়ই মরে গেছে। এই যে কত বড় কূটনৈতিক চাল, কেউ বুঝল না। ধৈর্য, অসীম ধৈর্য। সেই জন্য বলি, যুগে যুগে অবতার একজনই আসেন। সকলের চিন্তাধারা ও তার চিন্তাধারা আসমান জমিন ফারাক। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, এই এতটা যে আমি বললাম, কল্কি অবতার আসছেন, এই সমস্ত বললাম যেগুলো লাহিড়ী বাবা বলছেন, ঘটনাটা হচ্ছে প্রকৃত ঘটনা যেটা, এটা ভাবে লিখেছেন, এটা
ডাইরেক্টলি লেখেননি, লেখার নানা রকম অসুবিধা আপনারা সবাই জানেন, বোঝেন। ডাইরেক্টলি উনি লেখেননি, ইনডাইরেক্টলি ওয়েতে উনি লিখেছেন, কেননা এটার সঙ্গে যারা যুক্ত, যে সংগঠন যুক্ত, তারা এটার মান্যতা দেয় না। ঘটনাটি হলো 1902 সালের 4 জুলাই। বালক সুভাষ, নাম তার সুবি, সে কঠিন রোগাক্রান্ত, কঠিন। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে যে কিছু করার নেই, এখন ঈশ্বরের ধ্যান করো, যা করার তিনিই করবেন। বাবা মা দুজনেই কটকের বাড়িতে বাইরে বসে আপন মনে ভগবানের ধ্যান করছেন, আমার সুবিকে দেখো, সুবিকে ভালো করে দাও। এই সময় হঠাৎ এক সন্ন্যাসী বাড়িতে এলেন, তখন প্রায় সন্ধ্যাবেলা। সন্ন্যাসী এলেন, সোজা সুবির ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে সেই সন্ন্যাসী বেরিয়ে গেলেন। একটু পরেই বাড়ির টেলিফোনটা বেজে উঠল। রাত তখন বাজে 9:30। ফোনের ওপারে বেলুর মঠ থেকে বলা হলো, স্বামীজি দেহ রেখেছেন। এখানে মনে করা হয় যে সন্ন্যাসী এসেছিলেন, তিনি সুভাষকে তার সমস্ত শক্তি তার মধ্যে সঞ্চালিত করে সেই জায়গা ত্যাগ করেন। এই কথাটা ডাইরেক্টলি বলা যায়নি দেখে উনি এত ভাব বাঁচে এত কিছু কথা বলেছেন। এবারে আসি হৈরা খান বাবাজির সম্বন্ধে। আমি নিজে একজন হৈরা খান বাবাজির অনুগামী ভক্ত। তার একটি কথা বলি। তিনি প্রত্যেক দিন যে ভাষণ দিতেন সকাল সন্ধ্যায়, সেই প্রবচনগুলো যেখানে আছে, সেখানে 1983 সালের 11 এপ্রিল তিনি যে ভাষণটি দেন, তার একটি অংশ শুনুন আপনারা। আরও সত্য হলো, তোমাদের সামনে একজন বিস্ফারিত নেত্রাধিকারী আসবেন, তার দু চোখ শামুক খোলের ঢাকনায় ঢাকা থাকবে। তিনি প্রায়শই তোমাদের কাছে আসবেন। প্রকৃত সত্য হলো, ইনি ক্রান্তির সর্বেসর্বা। তিনি সত্যই আসাম, পাঞ্জাব, ইরান, ইরাক যেখানে বিপ্লব ঘটবে সেখানেই ছুটে যান। উনার চেয়ে রাজভারী লোক আর খুঁজে বের করা শক্ত। আসল সত্য হলো, আমি যা বললাম তার সবই সত্য। এখানে নেতাজির কথা কোথাও বলা নেই, কিন্তু যেভাবে উনি স্কেচটা এঁকে দিয়েছেন, তাতে এই কথাটা একদম স্পষ্টই হতে চলেছে যে আগামী যে মহাক্রান্তি, বাবাজির ভাষায় হৈরা খান বাবাজি বলতেন, আমার মহাক্রান্তি চাই। এত অত্যাচার, আমারই সন্তান এক সন্তান আরেক সন্তানকে মারছে, ধরছে, করছে, আমি এ সহ্য করা যাচ্ছে না। মহাক্রান্তি, একটা মহাক্রান্তি হোক, সব কিছু ঠান্ডা হয়ে যাক। এই মহাক্রান্তির কথা তিনি বলে আসছেন, এবং সেই কথাই তিনি এখানে বলছেন যে আমরা যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলি। প্রসঙ্গক্রমে এও বলে রাখি, হৈরা খান বাবাজি যেটা বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে এবারের যে যুদ্ধ হবে, মহাক্রান্তি হবে, যুদ্ধ বলেননি উনি মহাক্রান্তি বলেছেন কথাটা, আমরা ওটাকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বলি। যেটা হবে সেখানে আধ্যাত্মিক যুদ্ধ হবে। এই ছিল তার কথা, তার ভবিষ্যৎবাণী। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। এবারে নেতাজি সম্পর্কীয় এমন একটি কথা আমি বলবো, যার প্রামাণ্য কোনো নথি আমার কাছে নেই, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ঘটনাটি ঘটেছিল। লেখাটা আমি এক জায়গায় দেখেছিলাম, কিন্তু এত লেখার মাঝখানে, এত বইয়ের এত রকম পড়ার মাঝখানে ঠিক কোন জায়গাটাতে দেখেছিলাম লেখাটা সেটা আমার খেয়াল নেই এখন, কিন্তু ঘটনাটাকে আমি সত্য বলেই মনে করি। সেটা হচ্ছে, নেতাজি নানা রকম নাম নিয়ে ভারতের অনেক জায়গাতে থেকেছেন। তার মধ্যে অন্যতম হলো নৈমিষারণ্যের মুজিয়ানা বলে একটা জায়গা। সেই জায়গাতে উনি সন্ত সম্রাট নাম নিয়ে থাকতেন। একবার একজন রিপোর্টার অমর বাহাদুরকে নিয়ে, অমর বাহাদুর হচ্ছেন আইএনএর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, সে অমর বাহাদুর খবর পেয়েছেন যে নেতাজি মুজিয়ানাতে আছেন। এখন অমর বাহাদুরও যেহেতু ওই উত্তরপ্রদেশের লোক, এবং মুজিয়ানা জায়গাটা লখনৌ থেকে বেশ কিছুটা দূর হলো, মোটামুটি বাইক ডিস্টেন্স, বাইকে করে যাওয়া যায়। তো একদিন ঠিক হলো, অমর বাহাদুর আর ওইখানকার একজন সাংবাদিক দুজনে মিলে মুজিয়ানায় যাবেন নেতাজির
কাছে যাবেন। তাদের ব্যক্তিগত কিছু কাজও ছিল, বিশেষ করে অমর বাহাদুর কাজ ছিল। সেই জন্য উনি অনেকদিন ধরেই খুঁজছিলেন যে কিভাবে তার সাথে যোগাযোগ করা যায়, কন্ট্যাক্ট করা যায়। সেই যেদিন যাচ্ছিলেন বাইকে করে দুজন, সেদিন মুজিয়ানা গ্রামের বেশ কিছু দূর আগে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হলো, মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। তারা মাঝে মাঝে ভাবতে লাগলো আমরা যেতে পারবো তো, পৌঁছাতে পারবো তো। এই বলতে বলতে তারা অত ওয়াটারপ্রুফ বা ওরকম কোনো কিছু ছিল না দেখে তারা একটা কাঁঠাল গাছের নিচে অপেক্ষা করতে থাকেন। এবং কাঁঠাল গাছগুলোতে কাঁঠাল বেশ পেকে গেছে, কাঁঠালের গন্ধে জায়গাটা ভুরভুর করছে। তখন অমর বাহাদুরের সঙ্গে যে রিপোর্টার ভদ্রলোক ছিলেন তিনি বললেন, আহ, কাঁঠালের এত খুব সুন্দর গন্ধ, তো খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে। এই সময় তো বলে টলে তারপর যাই হোক তারা বাইকে করে আবার মুজিয়ানার দিকে রওনা দিয়েছে। ওদিকে নেতাজির সেই আশ্রমে সকাল থেকেই কীরকম একটা যেন, আমাদের অফিসে যখন আমরা ছিলাম তখন দেখতাম আমাদের বড় কর্তা হয়তো কেউ আসবেন কলকাতা থেকে বা বোম্বে থেকে, তখন সারা অফিস ঝাড় পোছ গুছ গাছ সব ডেটল দিয়ে স্প্রে দিয়ে নানা রকম ডিডিটি পাউডার দিয়ে করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে করা হচ্ছে। নেতাজি সব হুকুম দিয়ে যাচ্ছেন যে এটা করো ওটা করো সেটা করো, সব সাজানো গোছানো সব কিছু হচ্ছে, কিন্তু কেন হচ্ছে কী হচ্ছে কেউ জানে না। তো যাই হোক ওই বাইকে করে ওরা দুজন এসে এলেন ওখানে। গেটে যেই ঢুকতে যাবেন ওখানে তো মানে অ্যাডমিশন রেস্ট্রিক্টেড ছিল, যে কেউ ঢুকতে পারতো না। যে গার্ড বা ওরকম যারা ছিল তারা বলে আপনারা কে, কোথা থেকে এসছেন। ভিতর থেকে নেতাজি বলেন ওদের আসতে দাও, ওরা আসবে বলেই আমি সারাদিন ধরে তোমাদের এই এত সাজগোজ করছি, ওদের আসতে দাও। অমর বাহাদুর ভিতরে গেলেন, মিলিটারি কায়দায় তাকে স্যালুট করলেন। নেতাজি ওনাকে এবি বলে ডাকতেন, অমর বাহাদুর এবি বলে ডাকতেন। এবং অমর বাহাদুর তাকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন নেতাজি যাচ্ছেন, যুদ্ধের শেষে যখন অন্য জায়গায় যাচ্ছেন, অন্তর্হিত হচ্ছেন, তখন তাকে কিছু, অমর বাহাদুরকে কিছু ডকুমেন্ট দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে সময় মতো এগুলো তুমি আমাকে ফেরত দিও। তো সেই ডকুমেন্টগুলো তিনি নেতাজিকে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া, এখন নেতাজির কাছে তারা খুব গণ্যমান্য অতিথি, বেশ ভালো করে খাবারের আয়োজন হয়েছে। এবং খেতে যখন বসছে তখন রিপোর্টার যে ছেলেটি, তার এমনি অন্যান্য খাবারের সঙ্গে এক থালা কাঁঠাল দিয়েছে। ছেলেটা বললো রে ইতনা কাঁঠাল খেয়ে, মানে হিন্দিতে বলছে, রে এত এইগুলো কে খাবে। বলছেন এটা সম্রাটের আদেশ যে তুমি কাঁঠাল খেতে ভালোবাসো, তাই জন্য। সাধারণ। তার মানে বুঝতে দেখুন যে তার আধ্যাত্মিকতার লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় গিয়ে পৌঁছেছে। যে একজন, তার কাছে তো অচেনা লোক, সে তো অমর বাহাদুরকে তাও কিছুটা ওনার সম্বন্ধে জানেন অমর বাহাদুর, কিন্তু তার সঙ্গে যে রিপোর্টার আছে তাকে, সে তো অচেনা লোক, সে যে কাঁঠাল খেতে ভালোবাসে সেটাও তিনি জানতে পেরেছিলেন। সেইভাবেই তার আতিথেয়তা সম্পন্ন করা হয়েছিল। আমাকে সবাই গোয়ার বলে, ভালো মন্দ জ্ঞানহীন, একঘেয়ে বলতে তাই হতে দাও। তোমরা সব নিয়ে ভালো থাকো, আমি লক্ষ্যচ্যুত হব না। I simply will not compromise even with God. I will stir up help. So Mother Durga, মা কালী help me. প্রশ্ন করো না চারণ মানিক, কারণ আমি এখন প্রশ্নের অতীত হয়ে গেছি। আমি চির অশান্ত দুরন্ত বিদ্রোহী, ধ্বংস আমি চাই নে, তবু দরকার হলে ধ্বংসও করব সৃষ্টিও। আমার জীবন সাধনা আমার নয়, বাংলার এ সাধনা আমার মায়ের সাধনা, সেই বাংলার যার প্রাণ ঐতিহ্য শক্তিকে নষ্ট করবার জন্য, যাকে গলা টিপে মেরে ফেলবার জন্য আজ প্রায় 1000 বছর ধরে ধারাবাহিক প্রয়াস চলে আসছে। সকলেই চেয়েছে এবং চাচ্ছে যে শুধু মানচিত্রে বাংলা বলে একটা রেখা চিহ্ন মাত্র থাকুক। হয়তো সেভেনিজম এসে যাচ্ছে, কিন্তু তা নয়। আমার কারেজ অফ মাই কনভিকশন আছে। আমি জানি, বলেছি, আবার বলছি, জীবনের শেষ রক্তবিন্দু আমায় বলবে, ইফ বেঙ্গল লিভস হু ডাইজ, অ্যান্ড ইফ বেঙ্গল ডাইজ হু লিভস। আজকের বাংলার যে অবস্থা, কোনো সাজস্য পাচ্ছেন, মিল পাচ্ছেন, কিছু বুঝতে পারছেন? এটা নেতাজি বলে গিয়েছিলেন যখন নেতাজি রামভবনে ছিলেন ভগবানজি নামে।
সাংবাদিকরা করুক করে গুমনামি বাবা বলতো যাকে। তার এই কথা, বাংলাকে নিয়ে খেলা চলছে, হাজার হাজার বছর ধরে খেলা চলছে, কিন্তু বাংলা কি শুধুই মানচিত্রে থেকে যাবে একটা রেখা হয়ে? বাঙালির ঐতিহ্য, বাঙালির সম্মান, বাঙালির কিচ্ছু থাকবে না। আমার সারা ভারতবর্ষ ঘোরা মোটামুটিভাবে, আমি সব জায়গাতে দেখেছি বাঙালিকে শ্রদ্ধা করত, ভক্তি করত, সম্মান করত। আর আজকে মাত্র কয়েকদিন আগে 2024 সেপ্টেম্বরে বাংলার বাইরে গিয়ে আমাকে শুনতে হয়েছে, যখনই বাঙালি বলে নিজেকে পরিচয় দিয়েছি, তখনই বলে তোমরা একটা হসপিটালের নার্সকে ওইভাবে মেরে ফেলে তার কোনো প্রতিবাদ করতে পারো না, কি তোমরা নেতাজির দেশের লোক নিজেদেরকে বলো? বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। নেতাজি কোথায় আছেন, কবে আসবেন, তিনি কি আদৌ বেঁচে আছেন, তিনি কি আদৌ ফিরে আসবেন? একটা কথা জেনে রাখবেন, ব্রিটিশ আমেরিকার কাছে নেতাজি হলেন ওসামা বিন লাদেনের চেয়েও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সুতরাং নেতাজি যেদিনকে সত্যিই দেহ রাখবেন, সেদিনকে তাদের উল্লাস হবে চোখে পড়ার মতো। তাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই তার সেই ব্যাপারে, এবং কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত কেউ পেশ করতে পারেনি যে তিনি মৃত। অযোধ্যার রাম ভবনে 16 সেপ্টেম্বর 1985 সালে ভগবানজির মৃত্যু হয়েছে বলে যেটা রটনা করা হয়েছিল, তার যে দাহ করা হয়েছিল, সেই সমাধি স্তম্ভতে তার জন্ম তারিখ লেখার সাহস হয়েছে, কিন্তু মৃত্যু তারিখ লেখার হিম্মত কেউ দেখাতে পারেনি। সুতরাং যারা পুড়িয়েছে তারাই নিশ্চিন্ত নন যে তিনি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সুতরাং তার মৃত্যু হয়ে গেছে, এই প্রসঙ্গে যতক্ষণ পর্যন্ত না কোনো ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যায়, আমরা জেনে রাখব যে তিনি এখনো আছেন। এবং তিনি 26শে ডিসেম্বর 1945 সালে, মানে তার তথাকথিত সেই প্লেন অ্যাক্সিডেন্টে মহানিষ্ক্রমণের পরে, তার মহানিষ্ক্রমণ এরকম অনেকবারই হয়েছে। 1941 সালের ওই 16-17 জানুয়ারি নাগাদ এলিগিন রোডের বাসভবন থেকে একবার যেরকম মহানিষ্ক্রমণ হয়েছিল, সেরকম আরেকটি মহানিষ্ক্রমণ হয়েছিল এই 1985 সালের 16 সেপ্টেম্বর নাগাদ। এই প্লেন ক্র্যাশ হয়েছিল 1945 সালের 18 আগস্ট। সেই ঘটনার পরে রাশিয়াতে উনি ছিলেন, এবং রাশিয়া থেকে যে বেতার ভাষণ যিনি দেন, সেই ভাষণ অনুযায়ী, I am at present under the shelter of the great world powers. My heart is bleeding for India. I'll go to India under the crest of Third World War, which may be in 10 years or before. Then I will sit in judgment on those trying my men at Red Fort. However, the transmitter that relayed Netaji's speech were weak because of poor technology. আর কিছু সেটা বুঝতে পারা যায়নি। সুতরাং তিনি নিজেই যখন বলে গেছেন যে অন দ্য ক্রেস্ট, মানে তৃতীয় মহাযুদ্ধের প্রাক্কালে তিনি আবির্ভূত হবেন, তখন আমরা তার পথ চেয়ে বসে থাকি। একটা বিষয়ে আপনার কাছে জানতে চাই, বিশেষ করে আজকের এই আলোচনা প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জীবন প্রসঙ্গে এটা আমার মনে হলো যে তার নিজেকে অদৃশ্য করে রাখা বা আড়ালে রাখার ক্ষেত্রে যে মাধ্যমটি তিনি বেছে নিয়েছিলেন, সেটি হলো ভারতের বলা যায় সন্ন্যাস জীবন। সাধু সন্ন্যাসীরা যেভাবে নিজেদের জীবন পথ বেছে নেন সমাজ সংসার থেকে দূরে রেখে, এক্ষেত্রে কখনো তাকে দেখেছি গুমনামি বাবা হিসাবে, কখনো তাকে দেখেছি আমরা ভগবানজি হিসাবে, কখনো দেখেছি শৈলমারী সাধু সেই হিসাবে, সেই পরিচয় হিসাবে, অর্থাৎ প্রতিটির সাথে কোনো সন্ন্যাসী বাবা, কোনো সাধু, এইরকম একটা পরিচয় তিনি নিজেকে রেখেছেন। এখানে আপনার কাছে আমার যেটা একটা কৌতূহল, যদি আপনি জানান বিষয়টা, আপনার কি মনে হয়, আপনি যেহেতু অনেক রকম তথ্য সংগ্রহে রাখেন, এইখানে কি তার এই যে মানসিকতাটা কাজ করছে, সাধু সন্ন্যাসীর আড়ালে নিজের পরিচয়টা রাখা, এখানে কি তার আধ্যাত্মিক যেটাকে বলা যায় আনুগত্য,
এই আধ্যাত্মিক আনুগত্য বা সাধু সন্ন্যাসীর ছদ্মবেশের আনুগত্য গ্রহণ করাটা তার এই আধ্যাত্মিক জীবনেরই একটি পরিচয় বহন করে না? নেতাজির সম্বন্ধে বলতে গেলে আধ্যাত্মিক পরিচয় কেন রাখছেন, উনি তো 18 বছর বয়সে নিজেই বলে গেছেন, আই এম দ্য প্রফেট অফ দ্য ফিউচার। উনি প্রফেট বলেছেন নিজেকে, ধর্মীয় পথ দেখাবেন। প্রফেট মানেটা কি? প্রফেট মানে তো তাই দাঁড়ায়, ধর্মীয় নায়ক, যে পথ দেখিয়ে যাবে, ধর্মের পথে লোককে পথ দেখিয়ে যাবে। তিনি কিন্তু হতে পারেন তিনি মিলিটারি পার্সন, আইনের লিড করেন, কিন্তু তিনি কিন্তু হিংস্র জানব জন্তুর মতো নন। তিনি তার ভিতরে কিন্তু সেই মা কালী, সবকিছুই করছেন মা কালী, মা জগদম্বা, মা কালী, মা জগদম্বা যাই করাচ্ছেন তাই তিনি করছেন। তো মা জগদম্বা তো তাকে সেইভাবেই পথ দেখাবেন। সেই জন্য সন্ন্যাসীর বেশেই উনি ছিলেন, কেন উনি আন্তরিকভাবে সন্ন্যাসী। আমরা মুখোশ পরা সন্ন্যাসীতে আজকাল এত ভরে গেছে চারিদিক, যে আসল সন্ন্যাসীরা তার আড়ালে হারিয়ে যাচ্ছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, এতক্ষণকার আলোচনা তো শুনে তো এটা বোঝা গেল যে তার আধ্যাত্মিকতা, যেটা তার কোর অফ দ্য হার্ট, খালি উপরে উপরে ভান ভক্তি দেখানোর মতো নয়, কোর অফ দ্য হার্ট তিনি আধ্যাত্মিক লোক। সেই জন্য আধ্যাত্মিক জগতে তিনি থাকাটা তার সুবিধা হবে। উনি যেখানেই থাকবেন, উনি কোনো মাসেলম্যান, কেননা ওনার তো বহির্বিশ্বে আজকাল যেরকম অপরাধ জগতের লোকেরা যারা, তারা নানা রকমভাবে থাকে, তিনি যে অপরাধ জগতের লোক নন, তিনি তো বাই হার্ট একজন আধ্যাত্মিক মানুষ। মা জগদম্বাই তাকে পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে, কাজ করতে বলছে, যে তার আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে তিনি সব কাজ করছেন। সেই জন্য তিনি তার এই সন্ন্যাস জীবনটাই বেছে নিয়েছেন। তিনি যেখানেই গেছেন, সে ভগবানজি বলুন, সম্রাট বলুন, এবং আপনি যখন প্রসঙ্গটা উঠালেন, আমি আমার বক্তব্যের মধ্যে শৌলমারি আসেনি, কিন্তু শৌলমারির সাধু যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, সে ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। প্রসঙ্গ যখন উত্থাপন করলেন, তখন এই প্রসঙ্গে দু চার কথা না বললেই নয়। ডক্টর পবিত্র মোহন রায়, আইএনএস সিক্রেট এজেন্টের উনি সর্বা ছিলেন, অধিনায়ক ছিলেন, চিফ। তিনি নেতাজির সঙ্গে দেখা করতে যান শোলমারিতে উনি নেতাজির সঙ্গে দেখা করতে যান। তার লেখা বইতে ডক্টর পবিত্র মোহন রায়ের ভাষ্য অনুযায়ী আমি আপনাদের কাছে বলছি, যে আমরা গেলাম, প্রথম দিনে আমাদের বলা হলো, যা উনি তখন নেই, কবে আসবেন ঠিক নেই, আপনাদের নাম ঠিকানা সব রেখে যান, উনি যখন আসবেন তখন আপনাদেরকে আমরা খবর দেব। কিছুদিন পর উনি এসছেন, সেই বলে তাদেরকে খবর দেওয়া হয়, এবং পবিত্র মোহন রায় সেখানে যান, দেখা করেন। বেরিয়ে এসে তিনি তার যেটা লেখা বই আছে এই ব্যাপারে, সেই লেখাতে উনি বলেছেন যে না না, কোথায় নেতাজি, বাঙাল ভাষায় কথা বলে। নেতাজি কটকে বর্ন অ্যান্ড বটা, উনি স্পষ্ট বাংলা, তবে ইংরেজিতে উনি কথা বলতেন, উনি নেতাজি নন, এই কথা উনি বক্তব্যতে রেখেছেন। কিন্তু ব্যক্তিকে মনে রাখতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার ডান হাত কি করে বাঁ হাত জানে না, যার জন্য উনি বিয়ে করেননি। উনি বলেছিলেন বিয়ে করলেই তো কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কে কে সঙ্গে যাচ্ছেন, নানা রকম কৈফিয়ত দিতে হবে, ওসবের মধ্যে আমি নেই। আমার ডান হাত কী করবে বাঁ হাত জানে না, বাঁ হাত কী করবে ডান হাত জানে না, ওটা বিয়ে ফিয়ে আমি করবো না। সেই জন্য সেই একই থিওরিটা এখানেও খাটে। উনি যে নেতাজি, সেটা পবিত্র মোহন রায়কে বললে, মনে রাখবেন, পবিত্র মোহন রায় হচ্ছেন সিক্রেট এজেন্সির লোক। সেটা বাইরে এসে যদি বলে যায় হ্যাঁ নেতাজি, সেই জন্যই আমি একদম বিশ্বাস, বরং যে আগের দিন নেতাজি ছিলেন, তার সাথে দেখা করেনি, কেননা পবিত্র মোহন রায়ের সঙ্গে আরেকজন ভদ্রলোক ছিলেন, সেই জন্য দেখা করেনি। একা পবিত্র রায়কে ডেকে নিয়ে যে ওই আরেকদিন, যেটা পরের দিন, ওই ধূপ ধুনোতে এমন কোনো মানে উনি বাইরে যেটা গল্প বলেছেন, বাংলা ভাষার কথা বলেছেন, আদৌ ও সমস্ত কিচ্ছু না, উনি নেতাজি ছিলেন। এবং পবিত্র মোহন রায়ের সাথে যা কথাবার্তা হওয়ার হয়েছে, কিন্তু পবিত্র রায় সিক্রেট এজেন্টের লোক, সে কি বাইরে এসে বলবে কখনো যে হ্যাঁ ওটাই নেতাজি? সেই জন্য উনি লোকের চোখে ধুলো দেওয়ার জন্য উনি নেতাজি নন, এবং বাংলা ভাষায় কথা বলে এই সমস্ত উনি বলেছিলেন।
এবং আপনার যেটা প্রশ্ন চন্দনবাবু, যে এই সমস্ত সাধু সন্ন্যাসীর বেশে কেন উনি থাকতেন, কেননা উনি নিজেই সাধু সন্ন্যাসী মানুষ, সেই পোশাকেই তিনি নিজেকে স্বচ্ছন্দ বোধ করতেন। সেই স্বচ্ছন্দ বোধ করার জন্য তিনি সাধু সন্ন্যাসীর বেশটাই বেছে নিয়েছিলেন। এটা আমার বিশেষ আবেদন। আমরা যেরকম সকাল সন্ধ্যা ঠাকুরের সামনে বসে নিজেদের স্বার্থের কথা ভাবি, সঙ্গে সঙ্গে মহাকালজির, আমরা নেতাজিকে মহাকাল বলেই চিনি, মহাকাল বলে সম্বোধন করি, তার সুস্থতার জন্য, তার আরোগ্যের জন্য আমরা কামনা করি। যা করছেন দেশ মাতৃকার জন্য করেছেন, এখনো করে চলেছেন, সেই ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। জয় হিন্দ, জয় সুভাষ, জয় মহাকাল, জয় ভগবানজি বলে আজকের বক্তব্য শেষ করছি। আমরা আশা করব নেতাজির এই আধ্যাত্মিক জীবন বা ধর্মজীবন নিয়ে আরও অনেক তথ্য সামনে আসুক। প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল মাধ্যম তার এই পরিচয় উন্মোচনে আরও বেশি আগ্রহী হবেন, আরও বেশি সচেষ্ট হবেন। সাধক অলৌকিক রহস্যের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এই ক্ষুদ্র প্রচেষ্টায় আজকে আমাদের সাথী ছিলেন মাননীয় শ্রী প্রবীর চক্রবর্তী মহাশয়। আমরা প্রবীর বাবুকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এবং সাধক অলৌকিক রহস্যের গুণমুগ্ধ দর্শকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। জানি শুধু কৃতজ্ঞতা ধন্যবাদ এর জন্য যথেষ্ট নয়, কিন্তু ওইটুকু ছাড়া আমাদের সত্যি সত্যি তো আজ কিছু দেওয়ার নেই, দেওয়ার থাকে না। যে মহান নায়ক, তার আরেকটি সমান্তরাল জীবন তুলে ধরার মতো কাজটি যথেষ্টই কঠিন। আমরা তার সুস্থ জীবন, দীর্ঘ জীবন, মানসিক এবং দৈহিক সুস্থতা কামনা করে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।